নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারত থেকে রপ্তানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু এভাবে রাশিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র ছিন্ন করা কি সহজ হবে, নাকি তা আদৌ সম্ভব? দখলদারদের জমি ছাড়া হবে না। ট্রাম্প পুতিন বৈঠকের আগে আমেরিকার প্রস্তাব খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠকে স্বাগত জানালো ভারত। শুল্ক যুদ্ধের জেরে কূটনৈতিক চাপানোতরের মাঝেই বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। আল জাজিরার 5 সাংবাদিক নিহত ইসরায়েলের হামলায়। গাজায় সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে হামলা নেতানিয়াহু সেনার। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠল। বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। ট্রাম্পের শুল্ক জুজু সত্ত্বেও কেন রাশিয়ার বন্ধুত্ব ছিন্ন করতে চায় না নয়াদিল্লি? তেল অস্ত্র কেনা বন্ধ করা কি আদৌ সম্ভব? রাশিয়ার সঙ্গে ভারতের এই বন্ধুত্ব দীর্ঘদিনের। 1960-এর দশকে চীনের সঙ্গে রাশিয়ার সংঘাত বৃদ্ধি পাওয়ার পরে দিল্লির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের থেকে রফতানি করা পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু এভাবে রাশিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র ছিন্ন করা কি সহজ হবে, নাকি তা আদৌ সম্ভব? রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বোঝাপড়া বহুদিনের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো দিনই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। রাশিয়া থেকে তেল অস্ত্র কেনার জন্য ভারতকে একহাত নিয়েছেন তিনি। এবার অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন তিনি। এর ফলে ভারত থেকে আমেরিকায় রফতানি করা পণ্যের ওপরে 50% শুল্ক চাপানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ হল অন্যায্য, অযৌক্তিক। তাদের তরফে এও জানানো হয়েছে যে দেশবাসীর স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করবে তারা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভও ভারতের পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন সার্বভৌম দেশের নিজের বাণিজ্যিক সহযোগী খুঁজে নেওয়ার অধিকার রয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেন। তার সঙ্গে ফোন করে কথাও হয়েছে বলে জানান তিনি। এই আবহে ভারত সফরে আসছে পুতিন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রাশিয়ার সঙ্গে ভারতের এই বন্ধুত্ব দীর্ঘদিনের। 1960-এর দশকে চীনের সঙ্গে রাশিয়ার সংঘাত বৃদ্ধি পাওয়ার পরে দিল্লির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা আরও প্রগাঢ় হয়। সেই সময় ভারতকে 10 থেকে 20% ছাড়ে তেল বিক্রি করত রাশিয়া। বাকি দেশগুলিকে যেই দামে তেল দিত তার থেকে কম দামে তেল বিক্রি করত ভারতকে। গত কয়েক দশক ধরে রুশ অস্ত্র কিনতে ভারতের জন্য কোটি কোটি টাকা ঋণের ব্যবস্থাও করেছে মস্কো। এমনকি ভারতে তেল খুঁজতে ভূবিজ্ঞানীদের দল পাঠিয়েছিল রাশিয়া। ভারত যাতে সাইবেরিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে পারে সেই অনুমোদনও দিয়েছিল মস্কো। এর ফলে ভারতের অর্থ বেঁচেছিল। 1974 সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষার পরে ভারতের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিল। সেই সময়ে আরও কাছাকাছি আসে ভারত এবং রাশিয়া। দিল্লির গবেষণাকারী সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান হর্ষবি পন্ত বলেন, এখনও বহু ভারতীয় রাশিয়াকে ভরসাযোগ্য সহযোগী মনে করেন। অনেকেই মনে করেন আমেরিকা পাকিস্তানের প্রতি একটু বেশি সদয়। ভারতও বিভিন্ন সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে নিরপেক্ষ থেকেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার এই পদক্ষেপকে ধিক্কার জানিয়ে যে ভোট হয়েছিল তাতে বিরত ছিল দিল্লি। পাশাপাশি রাশিয়া থেকে ক্রমেই অপরিশোধিত তেল ক্রয় বৃদ্ধি করেছে। গত বছর রাশিয়া যত তেল রপ্তানি করেছে তার 3 ভাগের 1 ভাগই কিনেছে ভারত। ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেই সময় কম দামে রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। ভারতের পাশাপাশি পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনেছে চীনও। ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে পেট্রোলিয়ামজাত পণ্য তৈরি করেছে। তারপরে তা বিভিন্ন দেশে বিক্রি করে মুনাফা লাভ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে গত 3 বছর দুই দেশের মধ্যে $6,900 কোটি বাণিজ্য হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকা। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবর উদ্দিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, নিকট ভবিষ্যতে এই তেল কেনা বন্ধ করছে না ভারত। কারণ তা করলে ভারতের বাজেটে তার প্রভাব পড়ে যাবে। ডেটা এবং অ্যানালিটিক্যাল সংস্থা কেপিলারের প্রধান গবেষক সুমিত রিতলিয়া জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা এখন ভারতের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। শুধু তেল নয়, রাশিয়ার থেকে অস্ত্রও কেনে ভারত। ভারতের অস্ত্র ভাণ্ডারে যত অস্ত্র রয়েছে তার অর্ধেক রাশিয়ায় তৈরি। এমনকি ভারত যাতে নিজের দেশে অস্ত্র তৈরি করতে পারে সেই জন্য প্রযুক্তিগত সাহায্য করতে চেয়েছিল রাশিয়া।
গত মাসে ভারতীয় নৌবাহিনী রাশিয়া থেকে কেনা রণতরী নিয়োগ করেছে। রাশিয়ার সাহায্য নিয়ে আরও 2টি রণতরী ভারত দেশেই তৈরি করছে। গবেষক সংস্থা কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক অ্যাসলে জে টেলিস বলেন, অস্ত্র ভাণ্ডারে রুশ অস্ত্রের বিকল্প পেতে এখনো কয়েক দশক অপেক্ষা করতে হবে ভারতকে। হাই নিউজ নেটওয়ার্ক। দখলদারদের জমি ছাড়া হবে না, ট্রাম্প পুতিন বৈঠকের আগে আমেরিকার প্রস্তাব খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার নাম না করেই জানিয়ে দিলেন দখলদারদের জমি ছাড়বে না ইউক্রেন। শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেনের শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে জমি ছাড়ার প্রসঙ্গটি। সেক্ষেত্রে রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দেবে ইউক্রেন। তবে শনিবার জেলেনস্কি স্পষ্ট করে দিলেন যে এই প্রস্তাবে সাই নেই তার। শনিবার ভিডিও মাধ্যমে একটি বক্তৃতায় জেলেনস্কি বলেন, আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা ইউক্রেনকে ছাড়াই কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের আচরণকে অনমনীয় বলে দাবি করে ট্রাম্প জানিয়েছিলেন জেলেনস্কির দেশ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, তবে যে কোনো মূল্যে রাশিয়া ইউক্রেনের 3.5 বছরের সংঘাতে দাড়ি টানতে চান ট্রাম্প। সেক্ষেত্রে আরও 2টি দেশের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট। শুক্রবারই ট্রাম্প জানিয়েছেন আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে 2 পক্ষের এলাকা বিনিময় সংক্রান্ত কিছু শর্ত, আর এই শর্তেই আপত্তি জানিয়েছেন জেলেনস্কি। সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে। পরবর্তীকালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে স্বাগত জানালো ভারত। শুল্ক যুদ্ধের জেরে কূটনৈতিক চাপানোতরের মাঝেই বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে ভারত। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শুক্রবারই বৈঠক সেরেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। এই আবহে নয়া দিল্লির এই বিবৃতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন বৈঠককে স্বাগত জানালো ভারত। আগামী 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠককে স্বাগত জানিয়ে বিবৃতি দিল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 15 আগস্ট বৈঠকের জন্য আমেরিকা এবং রাশিয়া যে সমঝোতায় পৌঁছেছে তাকে ভারত স্বাগত জানাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পথ খুলে যেতে পারে বলেও মনে করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অতীতে বারবার বলেছেন এটি যুদ্ধের সময় নয়, তাও বিবৃতিতে উল্লেখ করেছে নয়াদিল্লি। বস্তুত আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে ভারত। এই আবহে নয়াদিল্লির এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ভারতের উপর অসন্তুষ্ট ট্রাম্প। মস্কো থেকে অস্ত্র কেনা নিয়েও ভারতের উপর রুষ্ট তিনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার কারণে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ভারতের সঙ্গে ব্যবসার টাকা ব্যবহার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। তবে ভারত যে দেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবে না তা ইতিমধ্যে বেশ কয়েক দফায় স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলও জানিয়ে দিয়েছেন, ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র এবং কোনোভাবেই মাথা নত করবে না সেই দেশ। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করে সমাজ মাধ্যমে মোদী লেখেন, তারা দুজনেই ভারত রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছেন। দুই দেশের কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও কথা বলেন। পাশাপাশি ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়েও পুতিন তাকে জানিয়েছেন বলে সমাজ মাধ্যমে লেখেন মোদী। শুধু তাই নয়, আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে রাশিয়া সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
গত শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভের সঙ্গেও আলোচনায় বসেন। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। ট্রাম্পের হুমকির মাঝেই ডোভালের রাশিয়া সফরে গিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এই আলোচনায় ভারত নিজের অবস্থান আরও বেশি স্পষ্ট করে দিল বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকে নয়াদিল্লি মস্কো কৌশলগত অংশীদারি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয় ডোভালের। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক নিয়েও বিশদে কিছুই জানা যায়নি। তবে রাশিয়ার তরফে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক প্রযুক্তি নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে দুজনের। এর পাশাপাশি আরও কিছু কৌশলগত ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে বেসামরিক বিমান, ধাতু এবং রাসায়নিক শিল্পক্ষেত্র। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের মতো শুল্ক কি চীনের ওপরেও? সিদ্ধান্ত নির্ভর করতে পারে একটি পণ্যের উপর। পোস্টে ইঙ্গিত দিলেন ট্রাম্প। ভারতের ওপর যে হারে শুল্ক আরোপ করা হয়েছে সেই হারেই কি মার্কিন শুল্ক আরোপিত হবে চীনের ওপরেও? এই প্রশ্ন আগেও করা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এতদিন নিশ্চিত করে তিনি কিচ্ছু বলেননি। ভারতের মতো রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে চীনও, তবে কি আমেরিকা তাদের ওপরেও শুল্ক আরোপ করবে? ভারতের ওপর যে হারে শুল্ক আরোপ করা হয়েছে সেই হারেই কি মার্কিন শুল্ক আরোপিত হবে চীনের ওপরেও? এই প্রশ্ন আগেও করা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এতদিন নিশ্চিত করে তিনি কিছু বলেন, তবে এবার চীনকে সরাসরি বাণিজ্য নিয়ে বার্তা দিলেন। সমাজ মাধ্যমে তার পোস্ট থেকে স্পষ্ট, একটি পণ্যের কেনাবেচার উপর অনেকাংশে নির্ভর করে আছে আমেরিকা চীন বাণিজ্যিক সম্পর্ক। সোমবার সকালে ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, সয়াবিনের অভাব নিয়ে চীন চিন্তিত, তবে আমাদের চাষিরা খুব ভালো সয়াবিন উৎপাদন করেন। আশা করব চীন দ্রুত সয়াবিনের অর্ডার 4 গুণ বাড়িয়ে দেবে। আমেরিকার সঙ্গে ওদের বাণিজ্য ঘাটতি পূরণের এটা অন্যতম উপায় হতে পারে। দ্রুত ওদের পরিষেবা প্রদান করা হবে। শুল্ক নিয়ে চীন এবং আমেরিকার যুদ্ধ বিরতি মঙ্গলবারই শেষ হয়েছে। মনে করা হচ্ছিল চীনের ওপর শীঘ্রই অতি চড়া হারে শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প। আগে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ভারতের মতো চীনের ওপর শুল্ক আরোপ করা হলেও হতে পারে। রবিবার রাতে ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, এখনও ট্রাম্প চীনের শুল্ক নিয়ে স্থির সিদ্ধান্তে আসেননি। তার অন্যতম কারণ হল চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের জটিলতা। রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জন্য ভারতের মতো চীনের ওপরেও শুল্ক আরোপ করা হবে কিনা ভান্সকে তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, প্রেসিডেন্ট এটা নিয়ে ভাবছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি, কারণ চীনের বিষয়টি একটু বেশিই জটিল। চীনের সঙ্গে আমাদের সম্পর্কের উপর অন্য অনেক কিছু নির্ভর করে থাকে, যার সঙ্গে রাশিয়ার পরিস্থিতির সম্পর্ক নেই। শুল্ক নিয়ে চীনের বিষয়ে সিদ্ধান্ত নেননি ট্রাম্প, তবে আমেরিকা থেকে বেজিংকে সয়াবিন কেনার জন্য আহ্বান জানালেন। এর মাঝেই আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি মেটানোর অন্যতম উপায়ও বললেন সয়াবিনকে। মনে করা হচ্ছে এই পণ্যের উপর চীনের উপর শুল্ক পরিমাণ নির্ভর করে আছে। বাণিজ্য নিয়ে দুই সর্বোচ্চ অর্থনীতির মধ্যে সমঝোতা হয় কিনা তার দিকে নজর রয়েছে বিশ্বের। রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য আমেরিকা 50% শুল্ক আরোপ করেছে ভারতের উপর। দাবি, ভারতের তেলের টাকাতেই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে মস্কো। নয়াদিল্লি অবশ্য জানিয়েছে, আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের দিকে মাথায় রেখে তারা বাণিজ্য নীতি স্থির করে। কেন রাশিয়া থেকে আমদানিকারী অন্য কোনো দেশের ওপর মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নেই প্রমাণিত তথ্য, চেষ্টা করেও সাফল্য আসেনি অতীতে। তাও কেন ট্রাম্পের নজর পাকিস্তানের তৈল ভাণ্ডারে? গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজের ভাগ্য ফেরানোর জন্য তৈল ভাণ্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তান সবচেয়ে বেশি যা আমদানি করে তা হলো পেট্রোলিয়ামজাত পণ্য। হতে পারে পাকিস্তানে প্রচুর পরিমাণে তৈল ভাণ্ডার মজুত রয়েছে, তবে সেই বিষয়ে প্রমাণিত তথ্য রয়েছে সামান্যই। তারপরেও পাকিস্তানের তৈল ভাণ্ডার নিয়ে আগ্রহ দেখাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্রহ কি শুধু তেলের ওপরেই, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো পরিকল্পনা? ট্রাম্প ইসলামাবাদকে তেলের স্বপ্ন দেখাতে শুরু করায় কিছুটা সন্দিহান পাকিস্তানিরাও। জ্বালানি তথ্য সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমান করছে পাকিস্তানে 910 কোটি ব্যারেল খনিজ তেল থাকতে পারে, যা উত্তোলন করা সম্ভব। তবে এই পরিসংখ্যান নতুন কিছু নয়। বিদেশি বিনিয়োগকারীদের কাছে পাকিস্তানি আধিকারিকেরা প্রায়শই এই তথ্য দিয়ে থাকেন, তবে এতে খুব বেশি কাজ হয়নি।
জ্বালানি গবেষক আফিয়া মালিকের মতে এর কারণ এই তৈল ভাণ্ডারের বিষয়ে কোনো প্রমাণিত তথ্য নেই। পাকিস্তানে প্রমাণিত তৈল ভাণ্ডার তুলনায় অনেক কম। প্রমাণিত তৈল ভাণ্ডারের নিরিখে বিশ্বে 50তম স্থানে রয়েছে পাকিস্তান, যা ভিয়েতনাম, রোমানিয়া এবং ব্রুনেই এর চেয়েও পিছনে। বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলির তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। তারা প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল তেল উৎপাদন করে। ইআই এর তথ্য অনুসারে 2023 সালে পাকিস্তানে প্রতিদিন 1,00,000 ব্যারেলেরও কম তেল উৎপাদন হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বর্তমানে খুব কম লোকই বিশ্বাস করেন যে পাকিস্তানও তেল রফতানিকারী দেশ হয়ে উঠতে পারে। গত সপ্তাহে ট্রাম্প যখন পাকিস্তানের বিশালাকার তৈলভাণ্ডার নিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দেন, তাতে কিছুটা অবাক হন পাকিস্তানিরাও। কারণ গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজের ভাগ্য ফেরানোর জন্য তৈলভাণ্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তান সবচেয়ে বেশি যা আমদানি করে তা হল পেট্রোলিয়ামজাত পণ্য। পাকিস্তানের প্রায় 80% জ্বালানি বিদেশ থেকে আসে। জ্বালানির ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ বিভ্রাটও বৃদ্ধি পায়। আফিয়ার বক্তব্য, লাল ফিতের ফাঁস, রাজনৈতিক হস্তক্ষেপ ও আমলাতান্ত্রিক দক্ষতার অভাবে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়েছেন। এই কারণে কাজও বিশেষ এগোয়নি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন মার্কিন বেসরকারি সংস্থা থেকে নতুন বিনিয়োগ আসবে। এই যৌথ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য তৈল সংস্থা বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। বস্তুত পাকিস্তানে তৈলভাণ্ডার খোঁজার বিষয়ে সর্বশেষ উল্লেখযোগ্য চেষ্টা হয়েছিল 2019 সালে। মার্কিন সংস্থা এক্সনোমোবিল সহ বিভিন্ন সংস্থার এক কনসোর্টিয়াম করাচিতে খোঁজ চালিয়েছিল, কিন্তু কোনো তেল বা প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র অ্যানা কেলির কথায় পাকিস্তান এবং আমেরিকা বিশাল তৈলভাণ্ডার নিয়ে একসঙ্গে কাজ করবে। এতে উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জেরে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে $100 কোটি জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্পের সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফ থেকে। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে $100 কোটি জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার। জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে। প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে গত বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ভার্ড এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। তবে সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়তেও, কিন্তু তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি একাধিক কঠোর পদক্ষেপ করেছেন। এবার তার কোপে পড়ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের অভিযোগ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে আসলে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছিল। শুক্রবার ক্যাম্পাসের প্রধান জেমস মিলিকেন জরিমানার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, সরকারের তরফে আমরা নোটিশ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মার্চে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $40 কোটি অর্থ সাহায্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার। জানানো হয়েছিল, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসের ইহুদি পড়ুয়াদের উপর নানা ধরনের অত্যাচার চলছে, ছড়ানো হচ্ছে ইহুদি বিদ্বেষ। একই অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্টের রোষান হলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। হাই নিউজ নেটওয়ার্ক। আল জাজিরার 5 সাংবাদিক নিহত ইসরায়েলের হামলায়। গাজার সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে হামলা নেতানিয়াহু সেনার। রবিবার রাতে গাজা সিটির আল শিফা হাসপাতালে প্রধান ফটকের ঠিক বাইরেই হামলা চালায় ইসরায়েল। সেখানেই ছিল সাংবাদিকদের একটি তাঁবু। মোট 7 জনের মৃত্যু হয়েছে এই হামলায়। গাজায় সাংবাদিকদের উপর হামলা ইসরায়েলি সেনার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার 5 জন সাংবাদিক ওই হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা একটি বিবৃতি দিয়ে তথ্য জানিয়েছে। অভিযোগ, গাজা সিটিতে রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তাতে মৃত্যু হয় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মোহাম্মদ নৌফল। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আল জাজিরা। কর্তব্যরত সাংবাদিকদের ওপর এমন হামলার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রবিবার রাতে গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকের ঠিক বাইরে হামলা চালায় ইসরায়েল। সেখানেই ছিল সাংবাদিকদের একটি তাঁবু।
মোট 7 জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তাদের মধ্যে আনাস আল শরীফ অন্যতম। 28 বছরের আনাস দীর্ঘদিন ধরে গাজায় ছিলেন। কাতারের ওই সংবাদ মাধ্যমে উত্তর গাজা থেকে খবর সরবরাহ করছিলেন তিনি। পশ্চিম এশিয়ার সাংবাদিকতার দুনিয়ায় আনাস পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। আমেরিকান ন্যাশনাল প্রেস ক্লাব থেকেও আনাসের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। আনাসের মৃত্যুর পর তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেটাই আনাসের শেষ বার্তা। মৃত্যু নিশ্চিত জেনে তিনি লিখে রেখে গিয়েছিলেন, যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছায় জেনে রেখো, ইসরায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠ রোধ করতে সক্ষম হয়েছে। আনাসের মৃত্যু সংবাদ দিতে গিয়ে কেঁদে ফেললেন আল জাজিরার সঞ্চালকও। মৃত্যুর পর কেউ তার সমাজ মাধ্যম থেকে শেষ বার্তা পোস্ট করে দিয়েছেন। সাংবাদিকদের হত্যার দায় স্বীকার করেছে আইডিএফ। আল জাজিরার আনাসকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে। দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুক্ত ছিলেন আনাস। তাদের বিবৃতি অনুযায়ী হামাস জঙ্গি আনাস আল শরীফ, যিনি নিজেকে আল জাজিরার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন, তার উপর হামলা হয়েছে। আনাস হামাসের জঙ্গি শাখার প্রধান ছিলেন। আইডিএফ সেনা এবং ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতেন। আনাস যে হামাসের সঙ্গে যুক্ত ছিলেন তার সমর্থনে যুক্তি দিয়েছে আইডিএফ। তাদের বক্তব্য, গাজা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং নথি, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ তালিকা, বেতনের নথি খতিয়ে দেখে আল জাজিরার কর্মীর হামাসের যোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে গাজায় সাংবাদিকদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন যে আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে ওই স্বীকৃতি দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজা দখলের সিদ্ধান্ত অনুমোদন দিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। সেই মতোই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইহুদি সেনারা। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নতুন করে শুরু হয়েছে বিবাদ। এই ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হল 20টি মুসলিম দেশ, যা বিপজ্জনক ও উস্কানিমূলক বলে মনে করছে রাজনৈতিক মহল। গাজা দখলের সিদ্ধান্ত অনুমোদন দিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ইহুদি সেনা। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নতুন করে শুরু হয়েছে বিবাদ। এই ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হল 20টি মুসলিম দেশ। এই পদক্ষেপকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে মন্তব্য করল মুসলিম দেশগুলি। তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার, জর্ডনের মতো দেশগুলি। বিরোধিতায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে অন্তত 20টি দেশ। নেতানিয়াহুর সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে মুসলিম দেশগুলি। দেশগুলির তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতার বিরুদ্ধে একতরফা পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তো বটেই, অবৈধ দখলদারিকে বৈধ করার অন্যায় প্রচেষ্টা। তুরস্কের বিদেশমন্ত্রী হাকন ফিদান মিশরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর বলেন, মুসলিম দেশগুলির উচিত এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ করা। একই সঙ্গে তিনি ইসলামী সহযোগী সংস্থার জরুরি বৈঠকের আবেদনও জানান। অন্যদিকে মিশর ও সৌদি আরব এই পরিকল্পনাকে প্যালেস্টাইনিদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সৌদি আরব এই ঘটনার নিন্দা করে জানিয়েছেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মান্যতা দেওয়া না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে, পণবন্দীদের জীবনকে বিপন্ন করবে এবং প্রচুর সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে। উল্লেখ্য, গত 8ই আগস্ট ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটের তরফে গাজা দখলের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে ইসরায়েল সেনা গাজা দখল করবে। ইসরায়েলের দাবি, সেখানকার সবচেয়ে বড় শহর, যা হামাস প্রধানের গড় বলে ধরা হয়, সেখানে ঘাঁটি গেড়েছে হামাস জঙ্গিরা। ইসরায়েল জানিয়েছে, আমরা গাজা দখল করে হামাসকে পুরোপুরি খতম করব। নেতানিয়াহু এই ইস্যুতে জানিয়েছেন, আমরা গাজা দখল করব না, আমাদের মূল লক্ষ্য হল গাজা থেকে হামাসকে মুছে ফেলা এবং শান্তিপূর্ণ নাগরিক সরকার গঠন করা। হাই নিউজ নেটওয়ার্ক। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠল। বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠল। বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল পাকিস্তানের এই ট্রেনে। রবিবার সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কোয়েটা থেকে রওনা দেওয়ার কিছু সময় পরেই লাইনে পেতে রাখা আইইডি বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে 6টি কামরা লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর নেই। কোয়েটা শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই বিস্ফোরণটি হয়েছে। পাকিস্তান রেলের কোয়েটা শাখার জনসংযোগ আধিকারিক মোহাম্মদ কাশিফ সংবাদ মাধ্যম ডনকে বলেন, রেল লাইনে পেতে রাখা একটি বোমা ফেটে 6টি কামরা লাইনচ্যুত হয়েছে, তবে কারো প্রাণহানি হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে রেলকর্মী, উদ্ধারকারী দল, স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাতে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন, তবে তাদের চোট গুরুতর নয়। পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে প্রায় 350 জন যাত্রী ছিলেন বলেই জানা যাচ্ছে। একটি বিশেষ ট্রেনে তাদের সকলকে কোয়েটার ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আগামী 14 আগস্ট পর্যন্ত জাফর এক্সপ্রেস এবং বোলান মেল বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের রেল মন্ত্রক। সাম্প্রতিক সময়ে বালুচিস্তানে বারবার হামলার মুখে পড়েছে জাফর এক্সপ্রেস। গত 7 আগস্ট বালুচিস্তানের সিবি স্টেশনের কাছেও রেল লাইনে বিস্ফোরণ হয়েছিল, তবে ট্রেন বেরিয়ে যাওয়ার পরে সেই বিস্ফোরণ হয়। তার আগে গত 4 আগস্ট বালুচিস্তানের কোলপুরের কাছে জাফর এক্সপ্রেসের চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসেই বালুচিস্তান প্রদেশেই পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা হয়েছিল। পুরো ট্রেন কবজা করে নিয়েছিল বালুচ বিদ্রোহীরা। যে এলাকায় কবজা করা হয়েছিল সেই এলাকার 17টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে পেরোতে হয় জাফর এক্সপ্রেসকে। এর মধ্যে একটি হল মাশকাফ সুড়ঙ্গ। কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে সিবি শহরের কাছে রয়েছে এই সুড়ঙ্গ। মার্চে এই সুড়ঙ্গের কাছেই আচমকা জাফর এক্সপ্রেসের সামনে রেলপথে বিস্ফোরণ হয়। তারপর একটি বুলেট এসে লাগে চালকের বুকে। সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় ট্রেনটি। ট্রেনে তখন 400 জনের বেশি যাত্রী, তাদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেনটি। নিহত হন 21 জন সাধারণ মানুষজন এবং 4 জন জওয়ান। সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরাও প্রাণ হারান, যদিও পাকিস্তানের প্রশাসনের ওই পরিসংখ্যান অস্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার পর জোরালো ভূমিকম্প তুরস্কে। 6.1 মাত্রার কম্পনে ভাঙল বহু বাড়ি। ইস্তানবুল সহ পশ্চিম তুরস্কের একাধিক শহরে কম্পন। এখনো অজানা ক্ষয়ক্ষতির পরিমাণ। রাশিয়ার পর তুরস্কে জোরালো ভূমিকম্প। দেশটির বিপর্যস্ত ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, সেখানে রবিবার কম্পনের মাত্রা ছিল 6.1। পশ্চিম তুরস্কের সমস্ত শহরে কেঁপে উঠেছে। এর মধ্যে রাজধানী ইস্তানবুল এবং পর্যটকদের পছন্দের শহর ইজমিরও রয়েছে। যদিও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের টিভি চ্যানেলগুলিতে জানানো হচ্ছে, বালিকেসির প্রদেশে বহু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় সময় সন্ধ্যে 7:53 কেঁপে ওঠে পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক মিনিট পর 4.6 মাত্রার আফটার শকে কেঁপে ওঠে বহু এলাকা। এক্সান্ডেলে তুরস্কের রাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বিপর্যস্ত মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নেমে পড়েছে ইতিমধ্যে। এখনো পর্যন্ত ভয়ঙ্কর বিপর্যয়ের খবর নেই। প্রসঙ্গত 2023 সালে ফেব্রুয়ারি মাসের স্মৃতিতে ফিরতে চায় না তুরস্ক এবং তার প্রতিবেশী দেশ সিরিয়া। সেবারে ভয়াবহ ভূমিকম্প দেশ মিলিয়ে 53,000 মানুষের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে রাশিয়া। এমনকি এর জেরে সুনামি পরিস্থিতিও তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।